আসসালামু আলাইকুম। আমি আফরোজা খাতুন, প্রভাষক সমাজবিজ্ঞান ডিজিটাল শহীদ শামসুজ্জামান সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বর্তমানে কোভিড-19 একটি নতুন আকার ধারণ করছে। সো তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং খুব জরুরি না হলে বাইরে বের হবে না। আর বাইরে যখন বের হবে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে এবং আমরা আশা করছি তোমরা বাসায় থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করছো এবং সেই ধারাবাহিকতায় তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমার বেশ কিছু রিকোয়েস্ট আসছে, যেহেতু পরীক্ষা হচ্ছে না ম্যাম, তাহলে আর কিছু ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়ার জন্য। তো তোমাদের সেই জন্যই ইন্ট্রোডাক্টরি সোশ্যোলজি থেকে আজকে আমি অগাস্ট 4 অবদানসমূহ আলোচনা করব। তো দেখা যাক কতটুকু তোমাদের আমি বোঝাতে পারি। তো দেখো, এখানে আমি প্রশ্নটা তুলে দিয়েছি যে অগাস্ট 4 অবদানসমূহ আলোচনা করো। তো ফার্স্টে যেহেতু অগাস্ট 4 সম্পর্কে আমাদের অবদান, তো অগাস্ট 4 কে ছিলেন, অগাস্ট 4 জন্ম কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন, তার বিখ্যাত গ্রন্থগুলো কি, এগুলো অবশ্যই চলে আসে। তো অগাস্ট 4 ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ফরাসি দার্শনিক, নীতিশাস্ত্রবিদ ও সমাজবিজ্ঞানী। তো অগাস্ট 4 তার চিন্তার রাজ্যে তিনি এমন একটি উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন যিনি 1839 সালে সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটা ব্যবহার করেন এবং এই বিজ্ঞানের শাখা হিসেবে সমাজবিজ্ঞানের অগ্রযাত্রা সূচিত হয়। তিনি সমাজবিজ্ঞানকে বিভিন্ন বিক্ষিপ্ত চিন্তা ও দর্শনসমূহের একটি বিশেষ বিজ্ঞানের আওতায় এনে সমাজবিজ্ঞানের এক নতুন সূচনার ভিত্তি ও দৃষ্টিকোণ তৈরি করেন এবং সেজন্য তাকে কিন্তু আমরা সমাজবিজ্ঞানের জন্ম বলে থাকি, অর্থাৎ হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ সোশ্যোলজি আমরা বলে থাকি। তো অগাস্ট 4 জন্ম দেখো। অগাস্ট 4 আগে ফার্স্টে দেখো অগাস্ট 4 পুরো নামটা কি ছিল। অগাস্ট 4 পুরো নাম ছিল, দেখো, এসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোয়েস এক্সেভিয়ার তাহলে অগাস্ট 4 পুরো নাম কি ছিল দেখো। অগাস্ট 4 পুরো নাম ছিল এসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস এক্সেভিয়ার কোত। তো অগাস্ট কোত পুরো নামে না ডেকে তাকে সংক্ষেপে অগাস্ট কোত বলা হতো। তো অগাস্ট 4 তোমার 1798 সালে পয়লা জানুয়ারি ফ্রান্সের দক্ষিণ মন্টিপিলারে জন্মগ্রহণ করেন। মন্টিপিলারে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো অগাস্ট 4 কত সালে জন্মগ্রহণ করেন। অগাস্ট 4 1798 সালে পয়লা জানুয়ারি ফ্রান্সের দক্ষিণ মন্টিপিলারে জন্মগ্রহণ করেন এবং 1857 সালে মৃত্যুবরণ করেন। তো এ পর্যন্ত বোঝা গেছে যে অগাস্ট 4 কে ছিলেন। অগাস্ট 4 ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ফরাসি দার্শনিক, নীতিশাস্ত্রবিদ এবং সমাজবিজ্ঞানী। উনি সমাজবিজ্ঞানকে একটি আলাদা শাখায় রূপ দেওয়ার জন্য 1839 সালে সর্বপ্রথম সোশ্যোলজি শব্দটি ব্যবহার করেন এবং সেজন্যই তাকে কিন্তু সমাজবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এবং অগাস্ট 4 জন্ম 1798 সালে পয়লা জানুয়ারি ফ্রান্সের দক্ষিণ মন্টিপিলারে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1857 সালে।
অগাস্ট কোথের বিখ্যাত কিছু গ্রন্থ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রন্থ দেখো, ফার্স্ট অপাসকালস, সেকেন্ড সিস্টেম আর উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ ছিল, তার মধ্যে এই তিনটে বেশি বিখ্যাত। সেটা হচ্ছে অপাসকালস, কার্সলি ফিলোসফি পজিটিভ, আর একটা হচ্ছে সিস্টেমটি পলিটিক পজিটিভ। তো আমরা যেহেতু প্রশ্ন উপস্থাপন করেছি যে অগাস্ট কোথের অবদানসমূহ আলোচনা করো। তো অগাস্ট কোথের অবদানসমূহের মধ্যে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে তোমার অগাস্ট কোথের দার্শনিক ও সমাজ তাত্ত্বিক চিন্তা। তার তিনটি বিখ্যাত গ্রন্থের মধ্যে ছিল এটা। চিন্তাধারা যে ডিপেন্ড করে যে সমাজতাত্ত্বিক চিন্তাধারার উপর ডিপেন্ড করে যে বিখ্যাত গ্রন্থগুলো ছিল, সেটা ছিল এটা অপাসকালস, কার্সলি ফিলোসফি পজিটিভ, সিস্টেম ডি পলিটিক পজিটিভ। তো অপাসকালসে অগাস্ট কোথ সমাজের যখন, অর্থাৎ ফ্রান্সের সমাজে যখন একটি ক্লান্তি লগ্ন, তার যে চিন্তাধারার উন্মেষ ঘটান, যখন ফ্রান্সের একটা বিপ্লবতার শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল, অর্থাৎ সেখানে সমাজের পুরাতন বা পুরানো ক্যাথলিকবাদ ও সামন্ত ব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে একটা বিশৃঙ্খলার অবস্থার মধ্যে দিয়ে প্রগতির মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়েই তোমার নেগেটিভ ক্রিটিক্যাল পলিটিক্যাতে দার্শনিকরা যুক্তি ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু সমাজে প্রচলিত ধ্যান ধারণা, সে তোমার ফ্রান্সের যে সমাজে যে পুরাতন ক্যাথলিকবাদদের যে একটা প্রচলিত ধ্যান ধারণা ও প্রতিষ্ঠান সময়ের মধ্যে ধ্বংস সাধনের তৎপর হয়েছিল, ঠিক সেই সময় অগাস্ট কোথ কিন্তু রক্ষণশীল মনোভাব নিয়ে সমাজের এই বিপ্লবোত্তর সমাজকে সুশৃঙ্খল ও সংহতি আনয়নের লক্ষ্যে বিপ্লবের চিন্তাধারার বিরুদ্ধাচরণ করে তারা এই দর্শন সৌধ গড়ে তুলেন, যার মূল কথাই ছিল যে প্রোগ্রেস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ অর্ডার। এখন অগাস্ট কোথের অবদান সময়ের মধ্যে দেখো, এটা মুছে দিই। অগাস্ট কোথের অবদান সময়ের মধ্যে ছিল তোমার গবেষণা পদ্ধতি। ফার্স্ট ছিল কি গবেষণা পদ্ধতি। তোমার এখানে অগাস্ট কোথ গবেষণা করতে গিয়ে সমাজ এবং সামাজিক বিশ্লেষণকে চারটি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করেছেন। সেটা দেখো, চারটি পদ্ধতি কি? চারটি পদ্ধতির মধ্যে একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, একটা
এটা হচ্ছে তোমার কম্পোজিশন, কম্পোজিশন সরি কম্পোনেন্ট। কম্পোজিশন আরেকটা হচ্ছে তোমার হিস্টোরিক্যাল। অবজারভেশন মেথড, এক্সপেরিমেন্টাল, কম্পোজিশন, একটা হচ্ছে হিস্টোরিক্যাল। এই যে এই কয়েকটা পদ্ধতি উনি অবলম্বন করেছেন। অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্ট, আরেকটা হচ্ছে কম্পোজিশন, আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল। এই যে এই পদ্ধতিগুলি উনি সবসময় পদ্ধতিগুলো ব্যবহার করতেন। তো তারপরে দেখা যাচ্ছে যে আরেকটা আছে সমাজ বিজ্ঞানের উচ্চতম। সমাজ বিজ্ঞানের উচ্চতম, এটা গেল একটা, এটা দ্বিতীয়টা সমাজ বিজ্ঞানের উচ্চক্রম। হ্যাঁ, তার মধ্যে মানব জাতি যেভাবে এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছেছে বা সেই স্তরে অর্জিত জ্ঞানই তার পরবর্তী স্তরে পৌঁছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞানের মধ্যে যে বিজ্ঞান যত বেশি সহজ সরল, সেই বিজ্ঞান তত বেশি উন্নীত স্তরে গিয়ে পৌঁছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে মানব জাতি যেভাবে এক স্তর থেকে অন্য স্তরে পৌঁছাচ্ছে, তার এই অর্জিত জ্ঞান তার পরবর্তী স্তরে গিয়ে পৌঁছায়। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে তা না। বিজ্ঞানের ক্ষেত্রে যে বিজ্ঞান যত বেশি সহজ ও সরল, সেই বিজ্ঞান তত বেশি উন্নত স্তরে গিয়ে পৌঁছে। উনি বলেছেন যে ফার্স্টে হচ্ছে অঙ্কশাস্ত্র। অঙ্ক দেখো, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, লক্ষ্য করো এখানে কিন্তু দেখো, একটু একটু লক্ষ্য করো, অঙ্কশাস্ত্র, আমরা জানি যে অঙ্ক বা গণিত শাস্ত্র খুব জটিল, খুব জটিল। তো প্রথমেই আমি দিলাম অঙ্কশাস্ত্র, তারপরে জ্যোতির্বিদ্যা, তারপর পদার্থবিদ্যা, আস্তে আস্তে সহজের দিকে আসতেছে, কঠিন থেকে আস্তে আস্তে সহজের দিকে যাচ্ছে। পদার্থবিদ্যা, তারপর রসায়নবিদ্যা, জীববিদ্যা, তারপর সমাজবিজ্ঞান। কিন্তু না, অগাস্ট বলছে যে বিজ্ঞান যত বেশি সহজ সরল, সেই বিজ্ঞান তত বেশি উন্নীত স্তরে গিয়ে পৌঁছাবে। তো এখানে উন্নীত স্তরে অর্থাৎ সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছাবে হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান উন্নীত স্তর, সর্বোচ্চ স্তর দিয়ে এটা সর্বোচ্চ স্তর, আর এটা সর্বনিম্ন স্তর। খুবই মজার বিষয়, স্তর। তো সমাজবিজ্ঞানের উচ্চক্রম অনুযায়ী আমরা দেখতে পেলাম যে অঙ্কশাস্ত্র সর্বনিম্ন স্তরে গিয়ে পৌঁছানো, আর সমাজবিজ্ঞান সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছানো। এবার দেখো তাহলে কয়টা অবদান গেল, একটা গেল গবেষণা পদ্ধতি, আর নেক্সট আসলো কি সমাজবিজ্ঞানের উচ্চক্রম, দুইটা অবদান গেল। এবার দেখো laws of three stages, 3 নম্বর হচ্ছে the laws of three stages।
লজ অফ থ্রি স্টেজের মধ্যে আছে ফার্স্টে দেখো দ্য থিওলজিক্যাল স্টেজ, লজিক্যাল স্টেজ, দ্বিতীয় দেখো মেটাফিজিক্যাল স্টেজ, মেটা ফিজিক্যাল স্টেজ, 3 নম্বর পজিটিভ স্টেজ, পজিটিভ স্টেজ। তো এখানে থিওলজিক্যাল স্টেজ অর্থাৎ ধর্ম তাত্ত্বিক স্তর, আর মেটাফিজিক্যাল অর্থাৎ অধিবিদ্যা স্তর, আর পজিটিভ অর্থাৎ সায়েন্টিফিক স্তর। দেখো থিওলজিক্যাল ধর্মতাত্ত্বিক স্তর। ধর্মতাত্ত্বিক স্তরটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো ফ্যাটিজম, পলিথিজম, মোনোথিজম, তাহলে থিওলজিক্যাল স্টেজটা হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর। এই ধর্মতাত্ত্বিক স্তরটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিটাথিজম, পলিথিজম, আর একটা হচ্ছে মোনোথিজম। আর মেটাফিজিক্যাল স্টেজ অর্থাৎ অধিবিদ্যা স্তর, অধিবিদ্যা স্তর। নেক্সট দেখো পজিটিভ স্টেজ অর্থাৎ বিজ্ঞানসম্মত স্তর, বিজ্ঞান ভিত্তিক স্তর বা বিজ্ঞানসম্মত স্তর বা দৃষ্টবাদী স্তর, দৃষ্টবাদী স্তর বা দৃষ্টবাদ বা দৃষ্টবাদ। তাহলে অগাস্ট কোতের অবদান সময়ের মধ্যে একটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে দ্য লজ অফ থ্রি স্টেজ। লজ অফ থ্রি স্টেজের মধ্যে তোমার আছে দ্য থিওলজিক্যাল স্টেজ অর্থাৎ ধর্মতাত্ত্বিক স্তর। এই ধর্মতাত্ত্বিক স্তরটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পেটাথিজম, দ্বিতীয়টা পলিথিজম, তৃতীয়টা মোনোথিজম। তো দ্য থিওলজিক্যাল স্টেজ ধর্মতাত্ত্বিক স্তরটাকে 3 ভাগে ভাগ করা হলো। তারপরে আসলো মেটাফিজিক্যাল স্টেজ। মেটাফিজিক্যাল স্টেজটা অর্থাৎ অধিবিদ্যা স্তর। আর তৃতীয়টা হচ্ছে পজিটিভ স্টেজ অর্থাৎ সায়েন্টিফিক স্তর, মানে আমাদের বর্তমান যেটা স্তর যাচ্ছে, বর্তমান যে সমাজটা আছে বিজ্ঞান ভিত্তিক স্তর বা দৃষ্টবাদী স্তর বা দৃষ্টবাদ, যেটা বিজ্ঞানসম্মত। এটা গেল। আরেকটা অবদান আছে তোমার দ্য স্ট্যাটিক্স আর সোশ্যাল ডাইনামিক, সোশ্যাল and social dynamics, সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতা। তো বলা হচ্ছে যে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার ক্ষেত্রে অগাস্ট কোতের মতে সোশ্যাল স্ট্যাটিক্স সামাজিক গঠন কাঠামোকে ঐক্যের সাথে সম্পর্কিত। সামাজিক গঠন কাঠামোটা সেটা সামাজিক ঐক্যের সাথে সম্পর্কিত। এর উদ্দেশ্য হলো সামাজিক কাঠামো বিভিন্ন অঙ্গের অনুসন্ধান ও সামাজিক স্থিতি বের করা। মোট কথা এটা সমাজ কাঠামোর নিয়ম শৃঙ্খলার সাথে সম্পর্কিত। সমাজের যে সকল নিয়ম শৃঙ্খলা আছে এটার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স। আরেকটা হচ্ছে সোশ্যাল ডাইনামিক্স। সোশ্যাল ডাইনামিকটা হচ্ছে সামাজিক উন্নয়ন ও প্রগতির সাথে সম্পর্কিত।
অর্থাৎ সমাজ সবসময় কিন্তু এক স্তরে থাকে না, সমাজ চলমান, সমাজ পরিবর্তন হবেই, এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তন হবে। এটাই হচ্ছে সোশ্যাল ডাইনামিক অর্থাৎ সামাজিক গতিশীলতা। এটা ভবিষ্যতে পরিবর্তন ও উন্নয়ন বা কাঠামো সম্পর্কে ধারণা দিয়ে থাকে। তৎকালীন ফ্রান্সের সমাজে যে দুটি অস্তিত্ব বিরাজমান ছিল সেটা ছিল একটা সমাজ পরিবর্তনের পক্ষে সপক্ষে, আরেকটা ছিল সমাজের স্থিতিশীলতা তোমার নিশ্চিতকরণের পক্ষে। আর অগাস্ট কোত ছিলেন দ্বিতীয়টার সমর্থক, অর্থাৎ সমাজটাকে পরিবর্তন না করে স্থিতিশীলতা থাক, এটাই চেয়েছিল অগাস্ট কোত। তো অগাস্ট কোতের যে সামাজিক যে সমাজ বিকাশের যে বিভিন্ন উপাদান ছিল সেটা দেখো। আরেকটা ছিল সামনে 5 নম্বর। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো যে সোশ্যাল স্ট্যাটিক্স অ্যান্ড সোশ্যাল ডাইনামিক। একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা, সমাজ কোনোভাবে পরিবর্তন হবে না, যেভাবে সমাজ আছে ঠিক সেভাবেই থাকবে। তখনকার ফ্রান্সের সমাজে দুটি ধারা প্রচলিত ছিল, একটা সমাজ নিশ্চিতকরণের স্থিতিশীলতা নিশ্চিতকরণের পক্ষে, আরেকটা ছিল সমাজ পরিবর্তনের পক্ষে। অগাস্ট কোত ছিলেন মূলত দ্বিতীয় ধারার সমর্থক। তিনি চেয়েছিলেন সমাজটা স্থিতিশীল থাকুক। আচ্ছা, তারপরে কি এটা হচ্ছে তোমার সমাজ বিকাশের বিভিন্ন উপাদান। সমাজ বিকাশের বিভিন্ন উপাদান। সমাজ বিকাশে বিভিন্ন উপাদানের মধ্যে তোমার যে উন্নতির ধাপটা আছে সেটা দেখো। উন্নতির ধাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাবগত, একটা হচ্ছে বুদ্ধিগত, একটা হচ্ছে কর্মগত। এই যে সংক্ষিপ্ত ভাবে আমাদের ক্লাস শেষ করতে হলো বিদায় পুরোপুরি অনেক আরো বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হলো না। তো তোমরা এটা অবশ্যই ফলো করবে। আশা করব যে তোমরা এর থেকে অনেক উপকৃত হবে। তাহলে অগাস্ট কোতে অবদান সময়ের মধ্যে ফার্স্ট যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার গবেষণা পদ্ধতিকে অগাস্ট কোত 4টা পদ্ধতি উনি ফলো করতেন। একটা ছিল অবজারভেশন, আরেকটা ছিল তোমার এক্সপেরিমেন্ট, একটা ছিল কম্পোজিশন, একটা হচ্ছে হিস্টোরিক্যাল। তো দ্বিতীয়টা সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের উচ্চক্রমে অগাস্ট কোত বলেছেন যে বিজ্ঞান যত বেশি সরল সে বিজ্ঞান তত বেশি উন্নত স্তরে পৌঁছাবে, অর্থাৎ সে বিজ্ঞান সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। এক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন যে প্রথমে দেখেছিলেন অঙ্কশাস্ত্র, তারপর জ্যোতির্বিদ্যা, তারপর ছিল পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, তারপর সমাজবিজ্ঞান। উনি অঙ্কশাস্ত্রটাকে সর্বনিম্ন স্তরে দেখিয়েছিলেন এবং সমাজবিজ্ঞানটাকে সর্বোচ্চ স্তরে দেখিয়েছিলেন। তারপরে 3 নম্বরটাতে আসলো দ্য লজ অফ থ্রি স্টেজকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দ্য থিওলজিক্যাল স্টেজ, একটা মেটাফিজিক্যাল স্টেজ, আর একটা হচ্ছে পজিটিভ স্টেজ। দ্য লজ অফ থ্রি স্টেজকে আবার অর্থাৎ ধর্মতাত্ত্বিক স্তরকে আবার 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফেটাথিজম, একটা হচ্ছে পলিথিজম, আর একটা হচ্ছে মনোথিজম। আর দ্বিতীয়টা হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ অর্থাৎ অধিবেদ্য স্তর। তারপরে যেটা পজিটিভ স্টেজ সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত স্তর। আর গেল 3 নম্বর যে অবদান আছে সেটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স অ্যান্ড সোশ্যাল ডাইনামিক। 5 নম্বরটা সমাজ বিকাশের বিভিন্ন উপাদান। নেক্সটে তোমরা 5-6টা সমালোচনা দাঁড় করে দিবে, তারপর উপসংহার টেনে দিবে। এই তো হয়ে গেল। তো আজকে আমি তোমাদের শিখাই দিলাম যে অগাস্ট কোতে অবদান সমূহ আলোচনা করা। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।